আসসালামু আলাইকুম। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এইখান থেকে কয়েকটি বিষয় জানার চেষ্টা করব, যা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো। তো আসেন শুরু করি। প্রথমে দেখেন যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত, এটা ইস্তেহার ছিল বিএনপির। তো সেই ইস্তেহার অনুযায়ী মওকুফ করে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে কোন কোন বিষয়ে জানতে পারি এবং কী কী কাজে লাগবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে দেখি যে এই হারে মানে অর্থাৎ আপনার সরকার তার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী এই হারে কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে আপনার দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। এতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। বেশ কয়েকটা বিষয় আমরা দেখলাম যে আসলে এর উপকারিতা কী হতে পারে এই ধরনের কর্মসূচি নিলে। অর্থাৎ আগামী দিনে যদি কখনো বাংলাদেশের কৃষক বা কৃষি সম্পর্কে বিভিন্ন উদ্যোগের কথা বলতে হয়, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কী বিষয়ে দেখা গেল, মূল লক্ষ্য হচ্ছে যে আপনার দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ১। ২ হচ্ছে কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। ৩ হচ্ছে এতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, এতে তাদের কর্মস্পৃহা বাড়বে এবং ফাইনালি দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে। দেখেন যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উনি বলেছেন, ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ তারা উন্নত মানের বীজ ও আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার ওপর ঋণের বোঝা থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে সক্ষম হবেন। তার মানে আমরা এখান থেকে কয়েকটি বিষয় সুবিধা জানতে পারছি আসলে, যে কৃষি ঋণের বিষয়ে কী হতে পারে। দেখেন এই উদ্যোগটা আবার ১৯৯১ থেকে ৯৬ মেয়াদে যে সরকার ছিল সে সময় কিন্তু বিএনপি সরকার ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল। আমরা আরেকটা জিনিস দেখি এখানে, তা হচ্ছে যে আপনার কৃষির সাথে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান এই দেশে আছে। আমরা যদি ওইগুলো সম্পর্কে একটু এই কথা প্রসঙ্গে জানতে পারি ভালো হবে। প্রথম দেখেন হচ্ছে আপনার বাড়ি, BARI, বাড়ি আছে। বাড়ির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এটি হচ্ছে আপনার কৃষিভিত্তিক প্রতিষ্ঠান। যেহেতু এগ্রিকালচারাল আমরা দিতে পারলাম এখানে। এর প্রতিষ্ঠাকাল হচ্ছে ১৯৭৬ সালে। ৭৬ সালে তো অনেকগুলো ঘটনাই আছে, যেমন ২১শে পদক ৭৬ সালে প্রবর্তন করা হয়েছিল। ৭৬ সালে আমাদের জাতীয় কবি মৃত্যুবরণ করেন। আচ্ছা যাক, এটার অবস্থান হচ্ছে, এটি আপনার গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। হ্যাঁ, এইটা আপনার বাড়ি যে প্রতিষ্ঠানটা, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠা পায়, এটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। আরও একটা প্রতিষ্ঠান আছে ওই জয়দেবপুরে অবস্থিত, হচ্ছে আপনার BRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটি আপনার ধান গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠা হচ্ছে আপনার ১৯৭০ সালে। এটিও গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এই বিড়ির কথা যখন আসে তখন পাশাপাশি আরেকটা তথ্য আসে আর কি, তা হচ্ছে IRI, ইরির কথা আসে। দেখেন IRI হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যে আপনার রাইস রিসার্চ ইনস্টিটিউট আর কি। এটা ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। এটা আপনার করা হয়েছে, প্রতিষ্ঠাকাল ১৯৬০। দেখেন এই প্রশ্নটা কিন্তু ৪৫তম BCS এখানে কিন্তু আসছিল। এই ফিলিপাইনের ম্যানিলায় যে প্রতিষ্ঠিত, এটা কত সালে প্রতিষ্ঠা? ১৯৬০ সালে। এটা কিন্তু প্রশ্নটা এসেছিল। আসেন আমরা এই যে বাড়ি বিড়ি এই দুটো দেখলাম, একটু দেখি একটু
এটা ছাড়াও কি আছে, এটা ছাড়া বলতে কি এটা বিনা কি আছে, হ্যাঁ বিনা বা এটা ব্যতিরেকে। তো আমরা প্রথমে দেখেন বিনা আসি, BINA, বিনা জয়দেবপুরে অবস্থিত না। বিনা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহতে অবস্থিত। বিনা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আর এর প্রতিষ্ঠা হচ্ছে আপনার 1961 সালে প্রতিষ্ঠা হয়েছে বিনা। আচ্ছা, তারপরে আর একটা প্রতিষ্ঠান দেখি আমরা, সেটা হচ্ছে আপনার BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল, BADC, এটা আপনার বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা হচ্ছে আপনার কৃষি উন্নয়ন ভিত্তিক প্রতিষ্ঠান, কৃষি ডেভেলপমেন্ট করবে, মানে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট তো বলাই আছে যে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটি কৃষি উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান। এটি আপনার কিন্তু অবস্থিত ঢাকায় ফার্ম গেটে, এবং এরও কিন্তু হচ্ছে 1961 সালে এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠা। আর এটা যেটা কী করে মূলত, এটি আপনার উন্নত ধরনের বীজ যেগুলো আছে, হচ্ছে সার, বীজ, এগুলো আপনার উন্নত ধরনের এগুলো সরবরাহ করে, অর্থাৎ এটা আপনার ডেভেলপমেন্টে কাজে লাগে আর কি। যাই হোক, আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা বাংলাদেশ ব্যাংক নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি। এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে খানিকটা কি বলা যাবে, মব অথবা হচ্ছে বিশৃঙ্খলা বা একটা উত্তেজনা আমরা দেখলাম। তো সেটা আসলে কখনোই কাঙ্ক্ষিত বিষয় না। তো এটা যাতে করে দ্রুতই সমাধান হয় এবং শাস্তি বিধান করা হয় যারা আসলে পেছনে জড়িত, তাহলে হয়তো বা পরিস্থিতি ভালো থাকবে বা সুন্দর থাকবে। তো আসেন আমরা দেখি আসলে বাংলাদেশ ব্যাংক নিয়ে গতকালও কিছু তথ্য ভিডিওতে দিয়েছিলাম, আজকে আমরা আরও কিছু তথ্য দিই। আমরা তো আর বিশৃঙ্খলা নিয়ে তো আর লিখতে পারবো না, আমাদের আসলে তথ্যগুলো জানা লাগবে যে কোনোভাবে হোক। দেখেন, বাংলাদেশ ব্যাংকের একটা প্রশিক্ষণ একাডেমি আছে, এটা আপনার মিরপুরে অবস্থিত। দেখেন, বাংলাদেশের তো এখন 14তম গভর্নর হচ্ছেন নতুন যিনি যুক্ত হয়েছেন, মোস্তাকুর রহমান। তো উনি তো মানে 14তম। তো আরও তো আপনার ছিল, মানে প্রথম তো একজন ছিল, তো প্রথম যিনি তিনি হচ্ছে আপনার ANM হামিদুল্লাহ, উনি ছিলেন প্রথম ছিলেন, হ্যাঁ প্রথম ANM হামিদুল্লাহ। আর একজন গভর্নর অর্থাৎ মোস্তাকুর রহমান বা অন্যরা যারা গভর্নর হন, তাদের আসলে কার্যকাল কত, টেনেয়ার যেটাকে বলে, তো এই কার্যকাল হচ্ছে আপনার 4 বছর। আর আপনার গভর্নরের অবসরের 4 বছর আর কি, 4 বছর। আর আপনার গভর্নরের অবসরের যে বয়স সীমা, সেটা হচ্ছে আপনার এই 67 বছর। দেখেন, বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেকগুলো কাজ আছে, আমরা কয়েকটা বিষয় বলি যে কী কী কাজ। মানে বাংলাদেশ ব্যাংক শুধু তো একটা ব্যাংক হিসেবে না যে থাকলো, অবশ্যই অনেক কাজ থাকবে স্বাভাবিক। এটা আপনার প্রথম একটা কাজ হচ্ছে আপনার মুদ্রানীতি প্রণয়ন করে, আর আপনার ব্যাংক নোট চালু করে। তারপরে হচ্ছে আপনার অন্যান্য ব্যাংকের জামানত নিজেরা রেখে দেয়। তারপরে আপনার অন্যান্য ব্যাংকের ঋণ সুবিধা প্রদান করে। তারল্য সংকট থাকলে বা নানা রকম চাপ থাকলে বাংলাদেশ ব্যাংকে আসলে করে, মানে মোটা থেকে আপনার মুদ্রানীতি প্রণয়ন করে, ব্যাংক নোট চালু করে, অন্যান্য ব্যাংকের জামানত রেখে দেয়, অন্যান্য ব্যাংকে ঋণ সুবিধা প্রদান করে। এই হচ্ছে বিষয়। যাই হোক, দেখেন একটা বিষয় এখানে দেখি, গতকাল এই 21শে পদক দেওয়া হয়েছে। দেখেন এখানে 21শে পদক সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে যে আপনার দেখেন যে আপনার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা চর্চায় নিজেদের এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে।
এখানে প্রধানমন্ত্রী বলেছেন 21 আমাদের অবিনাশী চেতনা, স্বাধিকার অর্জনের বীজ মন্ত্র। এবার আমরা ভাষা আন্দোলনের 74 বছর অতিক্রম করে 75 বছরে পদার্পণ করেছি। অমর 21-এর ভাষা শহীদদের স্মরণে প্রবর্তিত আজকের 21শে পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে ভাষা সংগ্রামীদের স্মরণ করছি। দেখেন গতকাল কিন্তু আপনার পুরস্কার কারা পেয়েছে এটা কি বলবো? আচ্ছা, একটু বলি। তা হচ্ছে আপনার চলচ্চিত্র অবতারণা করার জন্য কিন্তু ফরিদা আক্তার ববিতা পেয়েছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন কালকে লাইভে, উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলেন। দেখেন আপনার চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুল সাত্তার পেয়েছেন, স্থাপত্যে মেরিনা তাবাসসুম পেয়েছেন, সঙ্গীতে আয়ুব বাচ্চু পেয়েছেন, তার ওয়াইফ পদকটা নিয়েছেন যেহেতু উনি মৃত। নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার পেয়েছেন। এই যে দেওয়ার একটা গান আছে আপনার, যে কোক স্টুডিও বাংলাতে, উনি সেই ব্যক্তি। নাট্যকলায় উনি পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় শফিক রহমান পেয়েছেন, যিনি লাল গোলাপ অনুষ্ঠান করেন। শিক্ষায় পেয়েছেন অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার। ভাস্কর্যের যশ হালদার যশ নিয়ে নাট্যকলায় উঠতে হবে। আর হচ্ছে আপনার ওয়ারফেজ একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ড পেয়েছে আপনার পুরস্কার পেয়েছে, অর্থাৎ 9জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান এবারের পেয়েছে, পুরস্কার পেয়েছে আর কি, পদক, 21শে পদক। তো ওয়ারফেজের খুবই জনপ্রিয় গান আছে, অবশ্যই আপনারা অনেকেই শুনেছেন বা সবাই শুনেছেন আসলে। দেখেন না, পাশাপাশি আগামীকালে গতকাল কিন্তু বাংলা একাডেমি পুরস্কার প্রদানও করা হয়েছিল। এই ক্ষেত্রে আপনার পুরস্কার পেয়েছে হচ্ছে 8জন। হ্যাঁ, 8জন পেয়েছে। তা হচ্ছে আপনার কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধে গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী হাসান, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে হচ্ছে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মইদুল হাসান। এবার আসেন একটু আন্তর্জাতিক পাতায় আসি। গতকাল পাকিস্তান কিন্তু আপনার আফগানিস্তান হামলা চালিয়েছে এবং পাকিস্তান নিজেও হামলা চালিয়েছে এই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে 1:30 বা 2টার দিকে আর কি। তো যেহেতু সংবাদটা রাতে, তো এখন ওরকম তো আপডেট পেপারে নাই। আমরা একটু অনেক বিশ্লেষণ চলছে। রয়টার্স নিজেও একটা বিশ্লেষণ করেছে যে সামরিক দিক থেকে হচ্ছে আপনার পাকিস্তান বা আফগানিস্তান কী ধরনের অবস্থাতে আসছে, তাদের আসলে মূল শক্তি কোথায়। হ্যাঁ, যেমন ধরেন যে যখন কোনো রিটার্ন পরীক্ষা আসে যে ইউএসএ এবং চীনের একটা তুলনামূলক শক্তি নিয়ে যে পার্থক্য বের করতে হয়। যেমন ইউএসএ হচ্ছে আপনার সামরিক দিক থেকে তার যে অবস্থান, প্রথম আপনার, তৃতীয় হচ্ছে যে চীন, দ্বিতীয় হচ্ছে রাশিয়া। তো আমরা একটু দেখেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যেহেতু সীমান্তবর্তী দেশ দুই দেশের বড় সীমান্ত আছে, তারা পাশাপাশি প্রতিবেশী। দেখেন এখানে কী বিষয়। তো প্রথমে বোঝা যাচ্ছে আপনার আফগানিস্তানের সাথে আপনার কোনো পারমাণবিক কোনো নাই, পারমাণবিক কোনো শক্তিধর রাষ্ট্র সেটা না। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আপনার বহু আগের, আফগানিস্তানের কাছে অনেক আগের আর কি কিছু যুদ্ধযান বা আছে, খুব কম পরিমাণে আর কি আপনার বিমান আছে আর কি। দেখেন যুদ্ধ বিমান আপনার আপনার নেই একবার আফগানিস্তানে একেবারেই। হ্যাঁ, তবে সাধারণ 6টি বিমান আছে আর কি। আর আপনার পাকিস্তানের হচ্ছে আপনার 465টা যুদ্ধ বিমান আছে। আবার দেখেন যে সেনা সদস্য আর কি আফগানিস্তানের আপনার 1,72,000। আর যদি পাকিস্তানের দিক চিন্তা করেন, তাই পাকিস্তানে হচ্ছে 6,60,000 আর কি। তো আর কি দিয়ে পার্থক্য করতে, সাজোয়াজান ধরেন যে জব্দ করা বিদেশি সরঞ্জামের কার্যকারিতা দিন দিন কমছে। আর যুদ্ধযান ও কামানের আধিপত্য আছে। আপনার 6,000-এর বেশি যুদ্ধযান আছে পাকিস্তানের এবং 4,600-এর বেশি কামান আছে। তার মধ্যে বোঝা যাচ্ছে তাহলে ক্ষমতা
সবচেয়ে বেশি কার। এখন কিন্তু সমস্যা হলো যে এখন এই যুদ্ধ কেন? একে রাশিয়া ইউক্রেন বা ইরান যুক্তরাষ্ট্র বা হচ্ছে আপনার ফিলিস্তিন ইসরায়েলের যে সংকট বর্তমানে চলমান আছে, এর মধ্যে আরেকটি সংকট অনেক বেশি প্রভাব রাখবে সম্পর্কে, এটাই মনে হচ্ছে আর কি। দেখেন আপনার বর্তমানে যুদ্ধগুলোর যেগুলো চলমান আছে এর মধ্যে একটা অনুঘটক বা একটা ক্রিয়াশীল অবস্থানে কিন্তু ট্রাম্প নিজেও আছে, মধ্যস্থ রাখার জন্য আর কি নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি। তো সেটার একটা অংশ এটা কি না আমাদের ভেবে দেখতে হবে আর কি, হ্যাঁ, যে তারা এখানেও হস্তক্ষেপ করতে চাইবে, আবার একটা যুদ্ধ থামানো বা কৃতিত্ব দেওয়া হতে পারে। কারণ এই ধরনের একটা অবস্থা যুদ্ধ তো হওয়ার কথা না, দুজনের যে অসামরিক যে অসম ভারসাম্যটা আছে। যাই হোক, আর তেমন কিছু নেই আজ। এই পর্যন্ত থাকুক আজকে, আগামীকাল অন্য কিছু আলোচনা করা যাবে। আসসালামু আলাইকুম।